চাটুজ্জে ক্লাব ঘরে ঢুকেই থমকে গেলেন। চাটুজ্জে মশাই এ পাড়ায় এসেছেন তা বছর দেড়েকের কম হল না। এই ক্লাবে তার আড্ডা জমে নিত্যই, কিন্তু আজকের মতো এত থমথমে আবহাওয়া আগে দেখেননি তিনি। যে ক্লাব ঘরে আড্ডা জমলে দূর দূর থেকে হৈ হৈ শোনা যায়, আজ সেখানে শ্মশানে স্তব্ধতা। চাটুজ্জে মশাই তক্তপোষে বসে একটু গলা খাকারি দিয়ে বললেন, কি ব্যাপার? আর সবাই এত চুপচাপ কেন? সবাই একটু সরে সরে চাটুজ্জে মশাইকে জায়গা দিল। ভজা মুখ ভেটকে বলল, আরে কি করব বলুন, কেউ যদি ক্লাবে আসাইস তো গোটা সন্ধে ধরে কাঁদুনি গায়, হই হল্লা করার মেজাজটা আর থাকে? এই রে, কার জীবনে এত দুঃখ শুনি? উত্তর দিল বিশু ধরা গলায় বলল, এই চাকরিটা ছেড়ে দেবো চাটুজ্জে মশাই, আর সহ্য হচ্ছে না। সে কি, এই তো কদিন আগেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরিটা পেলে, হ্যাঁ? মাস চারেকও হয়নি, এখনই ছাড়ার কথা ভাবছো কেন? বাবুর নাকি এত খাটাখাটনি পোষাচ্ছে না। রোদ বৃষ্টিতে এত দৌড়দৌড়ি, রেগুলার টার্গেটের প্রেসার, এসব নাকি উনি নিতে পারছেন না। তার উপর আবার বাবুর নাকি হাসপাতাল নার্সিংহোমে ঢুকলে ডিসইনফেক্টেন্টের গন্ধে মনে হচ্ছে যেন নিজেই অসুস্থ হয়ে পড়বেন। হ্যাঁ, যত সব ঢং। শোনো বিশু, চাকরিটা অমন বিনা কারণে ঝট করে ছেড়ো না, বুঝলে? মেডিকেল লাইনে কাজ করা কিন্তু মহাপুণ্যের কাজ। কত লোকের রোগ শান্তি নিবারণ করো, কত লোকের প্রাণ বাঁচাও, কত লোকের আশীর্বাদ কুড়ো বলো তো, হ্যাঁ? এসব কি কম পাওয়া হে? বিশু গোঁজ হয়ে বসে রইল। সেই দেখে কথা ঘোরানোর জন্য ভজা বলল, আচ্ছা চাটুজ্জে মশাই, আপনিও তো শুনেছি এককালে সেলসে কাজ করেছেন কিছুদিন, তাই মেডিকেল লাইনেও ছিলেন নাকি কখনো? না, দু এক জায়গায় সেলসের চাকরি করে বুঝে গিয়েছিলাম যে ওই লাইন আমার জন্য নয়। তারপর তো সরকারি চাকরির পরীক্ষা দিয়ে জঙ্গল দেখভালের চাকরিতে ঢুকে পড়লাম। সে চাকরি এত ভালো লেগে গেল যে আর ফিরেই তাকায়নি। আমার একটা ঘনিষ্ঠ বন্ধু মেডিকেল লাইনে ছিল বটে, আর তার সঙ্গে আমার একটা আশ্চর্য গা ছমছমে অভিজ্ঞতা হয়েছিল একবার। শুনবে নাকি? ভজা ঝট করে চা আর ফুলুরির অর্ডার দিয়ে গেল। বিশু নিজেই গিয়ে জানলা টানলা বন্ধ করে একটা কছুয়া মার্কা কয়েল জ্বালিয়ে দিয়ে এলো। আমরা ঘিরে বসলাম চাটুজ্জে মশাইকে। গলা খাঁকারি দিয়ে তিনি তার ফেমাস গল্প বলা শুরু করলেন। অনেকদিন আগেকার কথা, তখনও ওই বিয়ে তা হয়নি, সবে চাকরি পেয়েছি। পোস্টিং বাঁকুড়া বর্ধমান রেঞ্জে, অফিস দুর্গাপুরে। অফিসে অবশ্য কমই হাজিরা দিতে হয়, জঙ্গলে জঙ্গলে কেটে যায় বেশিরভাগ সময়। একটা দোতলা বাড়ির একতলাটা ভাড়া নিয়ে থাকে। একটা ছোকরা গোছের ছেলে সঙ্গে থাকে, রান্না বান্না করে, ভাই ফরমাস খাটে, এটা ওটা এনে দেয়। ঠিকে ঝিয়ে এসে দুবেলা বাসন মেজে দেয় আর ঘর ঝাড় দিয়ে যায়। আমি চাকরি করি, জঙ্গলের সৌন্দর্যে ডুবে যাই, আর শহরে ফিরে এসে আড্ডা মেরে বেড়াই। তা এমন সময় আলাপ হলো হচ্ছে সংগ্রামের সঙ্গে, বুঝলে? এই সংগ্রাম ছিল শ্যামবাজারের বনেদি রায়চৌধুরী বাড়ির ছেলে। পড়াশোনা মিত্র ইনস্টিটিউশন আর সিটি কলেজে, চাকরি করে একটি নামী ফার্মা কোম্পানিতে, অ্যাজমা ডিভিশনের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ এমআর। এরিয়া ছিল বাঁকুড়া, পুরুলিয়া আর বর্ধমান, হেডকোয়ার্টার দুর্গাপুর। তখন ওর এই এলাকায় ওই মাস দুয়েক হয়তো হয়েছে। বয়সে আমার থেকে 5 বছরের ছোট হলে কি হবে, বিলক্ষণ চতুর আর বলিয়ে কইয়ে বলে দুদিনেই আলাপ জমে গেল। হ্যাঁ, তা আলাপ হওয়ার আরো একটা কারণ অবশ্য দুজনের ঘোরাঘুরির নেশা। সারা সপ্তাহ দুজনে কাজে কর্মে ব্যস্ত থাকি, আর উইকেন্ড হলেই আশেপাশের জায়গায় ঘুরে বেড়াই। এই করে পুরো জঙ্গলমহল ঝাড়খণ্ডের অর্ধেকটা ঘোরা হয়ে গেল। তখন অবশ্য ঝাড়খণ্ড হয়নি, জায়গাটা ওই বিহারের অংশ ছিল। একবার এরকমই ঘুরছি, বুঝলে, মানে ঘুরতে বেরিয়েছি। তখন শীতকাল, ঘুরে বেড়ানোর জন্য আদর্শ সময়। আমাদের এবারকার গন্তব্য পাঞ্চেত ড্যাম আর সংলগ্ন বন জঙ্গল। গাড়ি চলছে 80-র উপর, জানলার কাঁচ নামানো, জানলা দিয়ে দিব্যি ফুরফুরে হাওয়া আসছে।
অথচ সংগ্রামের মুখ দেখি ভার, হু হা ছাড়া কথাই বলছে না। কপালে দুশ্চিন্তার ভ্রুকুটি, অন্যমনস্ক হয়ে আছে। দু একবার জিজ্ঞেস করলাম কি হলো, কিন্তু চাপাচাপি সার, ছেলে দেখি কিছুতেই কিছু বলে না। অবশেষে এক জায়গায় চা খেতে বসে ছোকরাকে চেপে ধরল। তবে সে কি আর সহজ ছেলে? অনেক পীড়াপিড়ির পর মুখ খুলল। তারপরেই জানতে পারলাম তার দুঃখের কারণ কি। কোম্পানি নাকি ছোকরার ওপর হঠাৎ করেই বিপুল টার্গেট চাপিয়ে দিয়েছে। সে নাকি 200% গ্রোথ ডেলিভার করার মতো ভয়াবহ ব্যাপার। ছোকরা সপ্তাহখানেক ধরে পাগলের মতো ডাক্তার, হাসপাতাল, নার্সিংহোম ভিজিট ইত্যাদি করেও নাকি কিছু করতে পারছে না, কোনো সুবিধা হচ্ছে না। এদিকে মান্থের সামনে টার্গেট না করতে পারলে চোখে সর্ষে ফুল দেখা নিশ্চিত। ওর অবস্থা দেখে আমি ওকে একটা পথ বাতলালাম, বুঝলে। সে সময় একটা সরকারি স্কিম ছিল, সরকার থেকে গ্রামে গঞ্জে ওষুধ সাপ্লাই করার জন্য এলাকা ভিত্তিক মেডিসিনের হোলসেলার বানানো হতো। শুধু তাই নয়, সেই হোলসেলাররা রীতিমতো সাবসিডিও পেত সরকার থেকে। তার জন্য একটা আলাদা লাইসেন্স করাতে হতো বটে। তবে তখন সরকারের সঙ্গে এমআরদের ইউনিয়নের হেভি দোস্তি ছিল। ঘাতঘোত জানা থাকলে অনেক এমআররাই ওই চ্যানেল ধরে রুরাল মেডিসিন স্টকিস্ট বানিয়ে টার্গেট কমপ্লিট করে নিত। লাইসেন্স টাইসেন্স কোনো ব্যাপার নেই, ইউনিয়ন বললেই লাইসেন্স, ইউনিয়ন বললেই ব্যবসা। তবে চাপ ছিল একটাই, সেক্ষেত্রে এমআর মশাইদের নিজেদের এরিয়ার গ্রামীণ এলাকা একেবারে নখদর্পণে রাখতে হতো, নইলে অডিট হলে চাকরি নট হতে বেশি সময় লাগতো না। তা আমার বলা রাস্তাটা শুনে সংগ্রাম ঘাড় নাড়ল, বলল, কথাটা কি আমার মাথায় আসেনি চাটুজ্জেদা? কিন্তু সবে 2 মাস হলো এখানে ট্রান্সফার হয়ে এসেছি, এখনো দুর্গাপুর বর্ধমানই ঠিকঠাক চিনে উঠতে পারলাম না। গ্রামগঞ্জের কথা তো বাদই দাও। এই কদিনে তিনখানা জেলার কোথায় কোথায় কোন কোন বনে বাদারে ঘুরবো আর স্টকিস্ট অ্যাপয়েন্ট করবো বলো তো? আরে ভাই, চিন্তা করছিস কেন? আমি তো আছি নাকি। ততদিনে কাজের সুবাদে জঙ্গলমহলের অনেক গ্রামগঞ্জই চিনে ফেলেছিলাম। ভাবলাম ছেলেটাকে একটু হেল্প করি, বেশি কিছু না, চেনা জানা জায়গায় নিয়ে যাওয়া, আলাপ করিয়ে দেওয়া, এই তো। আগেই বলেছি, তখন সবে শীতকাল শুরু হয়েছে। তোমরা জানো নিশ্চয়ই, বর্ষার শুরু আর শীতকাল, এই সময়ে শ্বাসকষ্ট বড় বাড়ে। বছরের এই দুটো সময়টা এই অ্যাজমা পেশেন্টদের জন্য অত্যন্ত প্রাণঘাতী। আমি এসব খুব ভালো করে জানি, কারণ আমার ঠাকুরদা ছিলেন ক্রনিক অ্যাজমার পেশেন্ট, প্রায়শই শ্বাসকষ্টে ভুগতেন। মাঝে মাঝে অবস্থা এমনই গুরুতর হতো যে অ্যাস্থ্যালিনের ইনহেলারও সানাতো না, ডেরিফাইলিন ইঞ্জেকশনও দিতে হতো। তাই অ্যাজমা পেশেন্টদের কষ্টের ব্যাপারটা আমি বুঝি। তা পাঞ্চেত ড্যাম থেকে ফিরে আসার পরের সপ্তাহে সংগ্রামকে নিয়ে চললাম রুরাল স্টকিস্টের খোঁজে। সঙ্গী আমার অনেক দিনের সুখ দুঃখের ল্যামব্রেডো স্কুটারটা। এই বুড়ি স্কুটারটা যে আমাকে কত সার্ভিস দিয়েছে তার কোনো ইয়াত্তা নেই। এখনো দুর্গাপুর থেকে বাঁকুড়া বিষ্ণুপুর যাওয়ার সেই রাস্তাটার কথা মনে আছে আমার। জঙ্গল ছাওয়া রাস্তা, মায়া মেদুর রাস্তা। বড় জোড়া থেকে বেলিয়াতর হয়ে সোজা রাধানগরে ওঠে, সেখান থেকে জয়কৃষ্ণপুর হয়ে সোজা বিষ্ণুপুর। রাস্তায় একের পর এক ছায়া সুনিবিড় শান্তির নীড় বাংলার গ্রাম। তাদের নামগুলি বড় চমৎকার, কারসানি, হাসিগ্রাম, পাঞ্চাল ইত্যাদি। তা প্রথম থামলাম হচ্ছে কারসানিতে। এক টানা গাড়ি চালিয়ে গলাটা শুকিয়ে গিয়েছিল, তাই একটা ঝুপড়ি আর তার সামনে মাটির উনুনে বসানো কেটলি নজরে আসা মাত্র স্কুটারটা দাঁড় করালাম। দোকানের সামনে একটা নড়বড়ে বেঞ্চ, সেখানে কয়েকজন স্থানীয় লোক বসে রাজা উজির মারছিল। আমাদের দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে বলল, আসুন বাবু, আসুন, বসুন। আমরাও যথেষ্ট শহুরে গাম্ভীর্যের সঙ্গে ভাঙা বেঞ্চিতে অধিষ্ঠান করলাম। চার লেরো বিস্কুট খেতে খেতে এদিক ওদিক তাকিয়ে মন প্রসন্ন হয়ে গেল। চারিদিকে উঁচু উঁচু শাল সেগুনের সমারোহ, যত দূর চোখ যায় মাটি ছেয়ে আছে শুকনো পাতায়। বাতাসে একটা শিরশিরানি ভাব। রাস্তা দিয়ে আদিবাসী মেয়েদের দল মাথায় শুকনো কাঠকুটো চাপিয়ে নিয়ে যাচ্ছে।
তা চায়ের দাম দিয়ে উঠে আসছি এমন সময় একটা বুড়ি কাছে এসে দাঁড়ালো। মাথার শন পাকানো চুল, সারা গায়ে কুঁকড়ে যাওয়া চামড়া, পরনে নোংরা শতচ্ছিন্ন শাড়ি। বুড়ি ফোকলা মুখ করে একগাল হেসে নিল একবার, তারপর বলল, ও ছেলেরা, একলাই যে খেয়ে নিলি, বুড়িটারে কিছু দিবি লাই? হ্যাঁ? বুড়িকে দেখেই সংগ্রাম নাক কুঁচকলো। তার কারণ আছে জানি। ও একটু পিটপিটে ছেলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। অমন সনের দড়ির মতো চুল, নোংরা হাত পা আর পিছুটি ভরা চোখ নিয়ে সামনে যদি কেউ এসে দাঁড়ায়, তাহলে এমনিতেই অভক্তি আসতে বাধ্য। এই বুড়ি, হাট হাট। এই, এসব কি অসভ্যতা হচ্ছে সংগ্রাম? এইভাবে কেউ কাউকে বলে? হ্যাঁ, এই তুমি চুপ করো, একদম চুপ করো। এইসব ডার্টি ফিলতি ভিখারি টিকারি দেখলে না আমার বড্ড ঘেন্না করে। আমি আর কিছু বললাম না। কারো পছন্দ অপছন্দ তো আমি বদলাতে পারবো না। 10টা টাকা দোকানিকে দিয়ে বললাম, নাও, বলছি বুড়িমাকে কিছু খেতে দিও, বুঝলে? দেখো কাকা, টাকাটা আবার মেরে দিও না যেন। বাপ রে বাপ, ওই যায়নি বলি টাকা মাইরা কি নিজের মরণ ডাইকে আনবো নাকি? তারপর আমাকে উদ্দেশ্য করে চাপা গলায় বলল, আর আপনার বন্ধুটারে সাবধান থাকতে বলবেন বাবু, ও বুড়ি সিটে লোক লয়। কথাটা তেমন আমল দিলাম না। গ্রাম্য লোকেদের অনেক কিছু ফালতু কুসংস্কার থাকে, সবকিছুতে অত কান দিতে নেই। তারপর স্কুটারে স্টার্ট দিয়েছি কি দিইনি, এমন সময় দেখি বুড়ি একটু দূরে এসে দাঁড়িয়ে রইল। আমি কিছু বলার আগেই থুতু ফেলে বলল, তুই ভালো ছেলে বটিস, তবে ও ভালো লয়, ও আর কপালে দুঃখ আছে। বুড়ির কথাটা যে এত তাড়াতাড়ি ভুলে যাবে সেটা কে ভেবেছিল? হাসিগ্রাম থেকে আস্তে আস্তে বুঝলাম সত্যি কপালে দুঃখ আছে। অনেকক্ষণ থেকেই দেখছিলাম যে আকাশের মুখ ভার। এবার জঙ্গল ছাড়িয়ে খানিকটা খোলা রাস্তা পেতেই দেখলাম যে শীতের আকাশে অকালে জল ভরা মেঘ। বৃষ্টি হবে হবে মনে হচ্ছে। গাড়ির গতিবেগ বাড়াতেই হলো। এদিকে সময়টাও ভালো নয়, সন্ধে নেমে আসছে দ্রুত। এই সাইডে মাঝে মাঝেই রাস্তায় হাতিদের দল নেমে আসে, সেটাও একটা বড় চিন্তার কারণ। গাড়ি চালাচ্ছি জোরেই। একটু এগোলেই জয়কৃষ্ণপুরের জঙ্গল, তারপরেই বিষ্ণুপুর। বৃষ্টি, সন্ধে আর হাতি, তিনটের যে কোনো একটা নেমে আসার আগেই বিষ্ণুপুর পৌঁছতে হবে, এই হচ্ছে আমাদের লক্ষ্য। কিন্তু এত করেও শেষ রক্ষা হলো না। ঠিক সন্ধ্যের মুখে নামলো প্রবল বৃষ্টি। আমরা তখন মাঝ রাস্তায়। শীতের বৃষ্টি যে কি মারাত্মক সে তোমাদের বুঝিয়ে বলতে হবে না নিশ্চয়ই। তা আমরা তড়িঘড়ি করে একটা মস্ত বড় নিম গাছের নিচে দাঁড়ালাম। এখনো দিব্যি মনে আছে দৃশ্যটা। স্কুটার বন্ধ করে দুই বন্ধু ভূতের মতো ভিজে চুপচুপে হয়ে দাঁড়িয়ে আছি। নিম গাছটা মস্ত বড়। অত বড় নিম গাছ এই অঞ্চলে চট করে দেখা যায় না। গোড়াটা বেড় দিয়ে কোমর সমান উঁচু করে পাথরে বাঁধানো। সেখানে উঠে জবু থবু হয়ে বসলাম। অঝরে বৃষ্টি হচ্ছে, তাতে 10 হাতের বেশি দূরের কিছু দেখা যায় না। আমার যে খুব অসুবিধা হচ্ছে তা নয়, তবে সংগ্রামের অবস্থা ইতিমধ্যেই বেহাল। সে কলকাতার ছেলে, জন্মে গ্রামগঞ্জ চোখে দেখেনি, জঙ্গল দেখার তো প্রশ্নই ওঠে না। তাকে দেখে মনে হচ্ছে যেন সাহারায় একলা আটকে পড়েছে, অথচ হাতে কোনো কম্পাস নেই। শীতে ঠক ঠক করে কাঁপছি আর ভাবছি, এখন যদি বুনো হাতি চলে আসে, ব্যাস হয়ে গেল। তা এমন সময় কানে এলো সাইকেলের বেলের ক্রিং ক্রিং আওয়াজ। ডাইনে ঘাড় ঘোরাতেই দেখি সুড়িপথ বেয়ে একটা লোক সাইকেল চড়ে এদিকেই আসছে। তোমরা অনেকে হয়তো জানো না, তখন সাইকেলের পেছনের চাকার সঙ্গে ছোট্ট একটা ডায়নামো লাগানো থাকতো, আর সামনের হ্যান্ডেলে লাগানো থাকতো ছোট্ট একটা হেডলাইট। চাকা ঘুরলেই হেডলাইট জ্বলতো। এটা গ্রামগঞ্জের অন্ধকার রাস্তায় চলতে খুব কাজের জিনিস। এটাতেও দেখি তাই। বর্ষার অবিরল বাড়িধারার মধ্যে একটা ক্ষীণ আলো হেলতে দুলতে আমাদের সামনে এসে থামলো।
লোকটা জিজ্ঞাসা করলো, কি বাবুরা এখানে আটক হয়ে গেছেন নাকি? সংগ্রামকে দেখে মনে হলো যেন হাতে চাঁদ পেয়েছে। সে তড়বড় করে পুরো ব্যাপারটাই খুলে বলল, এমনকি কিসের খোঁজে এসে আটকে পড়েছে সেটাও জানালো সাত কাহন করে। লোকটার চোখ দুটো অন্ধকারের মধ্যেই জল জল করে উঠল। সাগ্রহে জিজ্ঞেস করলো, ওষুধ বিকেন বাবু? শ্বাসের ওষুধ? তাহলে আমার সঙ্গে আসেন বটে। আমি তো অবাক। অ্যাজমার ওষুধ বেচি শুনে লোকটার এত আনন্দ হওয়ার কি হলো? তবে ভাবনা চিন্তার আর সময় পেলাম না। লোকটার সামনের দিকে হাঁটা শুরু করতেই সংগ্রাম আমার পেটে একটা কনুয়ের গুঁতো মেরে এগোতে লাগলো। আমি চাপা গলায় বললাম, এই কি, কোথায় যাচ্ছ? কোথায়? চেনা নেই, জানা নেই, শোনা নেই, একটা লোকের কথা শুনে। চুপ করো তো, কোথায় আর যাবে? নিশ্চয়ই ওর বাড়িতে নিয়ে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজার থেকে কারোর বাড়িতে বসা অনেকটা বেটার। অগত্যা আমিও পেছন পেছন চললাম। লোকটা এমন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল যার মাথায় বড় বড় শাল গাছের দল শাখা প্রশাখা বিছিয়ে চাঁদোয়া বানিয়ে রেখেছে। ফলে অবিরাম ধারাপাত থেকে কিছুটা হলেও গা বাঁচিয়ে হাঁটতে থাকলাম। স্কুটারটা ওই নিম গাছের তলাতেই রয়ে গেল। জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা হাঁটার পর হঠাৎ করেই সামনেটা পরিষ্কার হয়ে এলো। ততক্ষণে বৃষ্টি প্রায় ধরে এসেছে। সন্ধ্যের নিভে আসা অন্ধকারে সামনে ফুটে উঠল একটা ছোট্ট গ্রাম। বড়জোর 10-20 ঘর বাসিন্দা, আর গ্রামের একদম সামনে একটা সাজানো গোছানো মাটির দোতলা বাড়ি, মাথায় টিনের ছাউনি। এরকম বাড়ি বাঁকুড়ার গ্রামে গঞ্জে প্রায়ই দেখা যায়। লোকটা সেই বাড়ির দাওয়ায় উঠে একটা হাঁক পারল, বুলটির মা, বুলটির মা, দেখ কারা আইসছেন। একটু পরেই এক মহিলার অবয়ব দেখা গেল ঘরের দাওয়ায়, গলা অবধি ঘোমটা টানা। পিছন পিছন একটি বাচ্চা মেয়ে, ওই বছর 10 হবে হয়তো। দাওয়ায় একটা হ্যাজাক জ্বলছিল। তার আলোয় দেখলাম ভারী মিষ্টি দেখতে বাচ্চাটি। বউটির পরনে ছাপা শাড়ি, মেয়েটির গায়ে ফুল ছাপা ফ্রক। অল্প আলোয় দেখা যায় নিকানো দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন উঠোন। উঠোনের এক ধারে মস্ত ধানের গোলা। ঘরের ভেতরেও হ্যাজাকের আলো জ্বলছে। তার মৃদু আলো জানলা পেরিয়ে উঠোনে দাওয়ায় এসে পড়ছে। বাড়ির পাঁচিল ঘিরে ফণি মনসা আর নয়নতারার ঝোপ। এক কোনায় একটা করবি গাছ, তার গা বেয়ে হাসনুহানার লতা উঠেছে। বাড়ির সামনে একটা ট্রাক্টর রাখা। সব মিলিয়ে বেশ সম্পন্ন গৃহস্থের চিহ্ন। সর্বত্র গ্রাম বাংলার চির পরিচিত লক্ষ্মীশ্রী ছড়িয়ে আছে। গৃহস্বামীর আদেশে শুকনো গামছা এলো। তাতে গা মাথা মুছে উঠতেই দেখি স্টিলের গ্লাসে করে 2 গ্লাস গরম ধোঁয়া ওঠা চা। আমি চা খাই না, তাই সবিনয়ে প্রত্যাখ্যান করলাম। সংগ্রাম 2 গ্লাস চা একাই খেল। চা শেষ হতেই লোকটা কাজের কথা পারল। ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান। টাকা পয়সার কমতি নেই। এখন চাষবাস ছাড়াও অন্য কিছু ধান্দাবানির ফিন্দি ফিকির খুঁজছে আর কি। তাই এই এলাকায় ওষুধ বিশুধের দোকানপত্র বিশেষ নেই। বিপদে আপদে বিষ্ণুপুর বা বাঁকুড়াই ভরসা। আমরা কি ওকে কোনো ওষুধের সাপ্লাইয়ের ব্যবসা দিতে পারি, এই হচ্ছে তার জিজ্ঞাসা। গে তো দেখি মেঘ না চাইতেই জল। সংগ্রাম তো পড়লো একদম ঝাঁপিয়ে। সে তড়বড় করে নিজের কোম্পানির ওষুধ কি কাজে লাগে এসব ব্যাপারে বিস্তারিত জানালো। তারপরে এই ব্যবসায় নামতে গেলে কত ইনভেস্টমেন্ট প্রয়োজন এসবও বোঝালো লোকটাকে। লোকটা এবার বলল, টাকার লেগে চিন্তা করবেন না বাবু, যে টাকা বলছেন তার 3 গুণা টাকা সব সময় আমার কোষরে গুজা থাকে। বলেন যদি এখনই বের করে দেবো। সংগ্রাম ঘাড় নেড়ে হ্যাঁ বলার আগে ভেতর থেকে গরম গরম লুচি তরকারি এলো। আমার যদিও বিশেষ ইচ্ছে ছিল না খাওয়ার, জানি না কেন কিছু আগে থেকেই কেমন যেন গা গুলোচ্ছিল। সেটা অবশ্য অনেকক্ষণ না খেয়ে থাকার জন্য হতে পারে। তবে আশ্চর্য হলাম সংগ্রামকে সেই লুচি তরকারি গোগ্রাসে গিলতে দেখে।
শ্যামবাজারের বনেদি রায়চৌধুরী বাড়ির একমাত্র শিবরাত্রির সলতে শ্রীমান সংগ্রাম কুমার, যে নাকি প্রপার প্লেস অ্যান্ড অ্যাম্বিয়েন্স না হলে কিছুই খেতে পারে না, সেও দেখলাম দিব্যি হাত না ধুয়েই মাটির দাওয়ায় বাবু হয়ে বসে ভারী তৃপ্তির সঙ্গে লুচি তরকারি খাচ্ছে। আমার সঙ্গে একবার চোখাচোখি হতে একগাল হেসে বলল, তুমিও কিন্তু একবার টেস্ট করে দেখতে পারো চাটুজ্জেদা, একেবারে দুর্দান্ত টেস্ট। সংগ্রামের লুচি তরকারি খাওয়া শেষ হলে আমরা উঠে পড়লাম। ততক্ষণে লোকটা রেশন কার্ড ইত্যাদি নিয়ে এসেছে। সংগ্রাম সেসব দেখে জানালো 2 দিন পরেই সব পেপার টেপার নিয়ে চলে আসছে ও। লোকটা সেই নিম গাছ অব্দি আমাদের পৌঁছে দিল। স্কুটারটা সেখানেই ছিল যেমন রেখে গিয়েছিলাম। পুরো রাস্তাটা সংগ্রাম আর লোকটা ব্যবসার ব্যাপারে বকবক করতে করতে এলো। ওই কি কি কাগজপত্র লাগবে, কবে কত টাকা দিয়ে প্রথম স্টকের লট কিনতে হবে, সেসব নিয়ে আলোচনা। বৃষ্টি থেমে গিয়ে আকাশ এখন পরিষ্কার। আমার বহু সুখ দুঃখের সঙ্গী ওই গাড়িটা এক কিকেই মৃদু গর্জন করে উঠল। আমরা লোকটাকে টাটা করে স্কুটার চড়ে বিষ্ণুপুরের দিকে রওনা দিলাম। এই ঘটনার পর প্রায় হপ্তা 2 কেটেছে। ইতিমধ্যে অফিসের চৌহদ্দির মধ্যে আবির্ভূত হয়েছে কালান্তক সেকেন্ড কোয়ার্টার অডিটের দুমদুভি ধ্বনি। সেই বজ্র নির্ঘোষে আমাদের কান পাতা দায়। সবাই চাকরি বাঁচানোর তাগিদে ঊর্ধ্বশ্বাস ছোটাছুটি করছি। এমন সময় হঠাৎ একদিন অফিসের পিয়ন রমজান এসে বলল আমার নামে নাকি আর্জেন্ট ফোন কল। রিসেপশনে কে যেন ফোন করে বলেছে ভবতারণ চট্টোপাধ্যায়কে এক্ষুনি চাই, যে করেই হোক চাই। বিরক্ত যে বেউদ্ধ হলাম সে বলাই বাহুল্য। একে অফিসের কাজের চাপ, তার উপরে এই উটকো উৎপাত। অত্যন্ত বিরক্ত হয়ে ফোনের রিসিভার কানে তুলে বললাম, হ্যালো, হু ইজ দিস? আমি অ্যাজমাটেক কোম্পানির দুর্গাপুরের ডিস্ট্রিবিউটর সুশীল আগরওয়াল বলছি। আপনি সংগ্রাম রায়চৌধুরীর বন্ধু ভবতারণ চট্টোপাধ্যায় বলছেন কি? হ্যাঁ, কেন বলুন তো? দাদা, আজ একবার আমার অফিসে আসতে পারবেন? আপনার সঙ্গে কিছু কথা আছে, খুব জরুরি। কেন? আপনার সঙ্গে সংগ্রামের লাস্ট কবে দেখা হয়েছে বলবেন একটু? এই তো হপ্তা 2 আগেই একসঙ্গে বিষ্ণুপুর গিয়েছিলাম। সেখান থেকে নতুন একটা রুরাল স্টকিস্টের খোঁজ নিয়ে এলাম। তারপর থেকে আমি অফিসের কাজে এত ব্যস্ত হয়ে পড়েছি যে কেন বলুন তো, হয়েছেটা কি? সংগ্রাম ভালো নেই দাদা, একদম ভালো নেই। আপনি একবার আমার অফিসে আসবেন প্লিজ। সুশীল আগরওয়ালের গলায় এমন একটা চাপা ভয় ছিল যেটা আমার কান এড়ালো না। বলতে নেই, অজান্তেই আমার সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। আমি গলা নামিয়ে বললাম, কেন বলুন তো, এনি প্রবলেম? আপনি আসুন না, ব্যাপারটা খুব কমপ্লিকেটেড। ওর বাড়িতেও বলতে ভরসা পাচ্ছি না। এদিক ওদিক খোঁজ খবর করে আপনার খোঁজ পেলাম, তাই ফোনটা করেই ফেললাম। কিছুক্ষণ দোনো করে সিদ্ধান্তটা নিয়েই ফেললাম। সুশীল আগরওয়ালের স্টক পয়েন্ট বেনচিতিতে, আমার অফিস থেকে খুব বেশি দূরে নয়। আমার স্কুটারে করে যেতে লাগবে ঠিক 20 মিনিট। গেলাম সুশীল আগরওয়ালের কাছে। সংগ্রাম কোথায় এখন? আমার প্রশ্ন শুনে অস্বস্তির সঙ্গে নড়ে চড়ে বসলেন সুশীল আগরওয়াল। সুশীলজির গোডাউনটা মেন রোড ছেড়ে একটু ভেতরের দিকেই, একটা গলির মধ্যে। একটা বিল্ডিং এর 1 তলা আর বেসমেন্ট নিয়ে। বসেছিলাম 1 তলার অফিস ঘরেই। প্রায় অন্ধকার ঘরটার অর্ধেক জুড়ে আছে 2টো টেবিল আর 3টে চেয়ার। এক পাশে একটা মানুষ সমান উঁচু লোহার ক্যাবিনেট, তার উপর ধুলোটে কাগজের ফাইল ডাঁই হয়ে আছে। ঘরের কোণে একটা নিচু প্লাস্টিকের টুলের ওপর জলের কুঁজো রাখা। আমি আর সুশীলবাবু ছাড়া ঘরের মধ্যে আছে আরো 2টো ছেলে। বোঝা যায় যে এরা এই ডিস্ট্রিবিউশন হাউসের কর্মচারী। দেওয়ালে একটা কালো রঙের হোল্ডারে লাগানো একটা হলুদ বাল্ব ঘোলাটে চোখে তাকিয়ে আছে আমার দিকে। সেদিকে তাকিয়ে শীতের মিঠে রোদটাও কেমন যেন শিরশির করে উঠল। খানিক ইতস্তত অস্বাচ্ছন্দ্যের পর সুশীল আগরওয়াল বললেন, সেটাই তো সবচেয়ে বড় রহস্য দাদা। সংগ্রাম যে কোথায় সেটাই কেউ জানে না।
কেউ জানে না মানে? ওর ভাড়া বাড়িতে খোঁজ নেননি? নিয়েছিলাম দাদা, ওখানেও নেই। এই দিন 10-12 আগে তার মানে লাস্ট কবে দেখেছেন ওকে? আমার অফিসেই। তারপর আর দেখা পাননি? না। তাহলে তাতে এত বিচলিত হওয়ার কি হলো? ইনফ্যাক্ট বিষ্ণুপুর থেকে ফিরে আসার পর ওর সঙ্গে আমারও যোগাযোগ হয়নি। হতেই পারে কলকাতা গেছে কোনো আর্জেন্ট মেসেজ পেয়ে। সে ফ্যামিলি ম্যাটার হতে পারে, বা অফিসের কাজও হতে পারে, তাই না? না দাদা, সংগ্রাম অফিসের কাছে কলকাতা যায়নি, কলকাতা অফিসে খোঁজ নিয়েছে। কিছু বললাম না। সুশীল বাবুর দিকে নিষ্পলকে তাকিয়ে রইলাম। সুশীল বাবু গলা নামিয়ে বললেন, সংগ্রাম ওর কলকাতার বাড়িতেও যায়নি। ওর বাড়ির ঠিকানা, ফোন নাম্বার আমি জানি। একবার ওর কলকাতার ঠিকানায় লেখা একটা চিঠি আমার অফিসে রিডাইরেক্ট হয়ে এসেছিল। তাতে ওর বাড়ির ফোন নাম্বার লেখা ছিল। সেই নাম্বারে কল করে জানলাম যে গত 1.5 মাস ধরে সংগ্রাম বাড়ি যায়নি, আর গত 2 সপ্তাহ ধরে যোগাযোগও করেনি। আলোটা একটু নিভু নিভু হয়ে এলো। বাইরে মরা শীতের হাওয়া। জানি না কেন আমার গায়ে একটু কাঁটা দিয়ে উঠল। সুশীল আগরওয়াল আরো একটু ঝুঁকে এলেন। আপনাকে আরো কয়েকটা কথা বলা খুব জরুরি দাদা, তাই আপনাকে এখানে ডেকে আনা। ওই যেদিন আপনি আর সংগ্রাম ফিরে এলেন বিষ্ণুপুর থেকে, তার পরের দিনের ঘটনা। সংগ্রাম এখানে এসেছে সকালে, দিনের টার্গেট একেবারে দেখে নিয়ে বেরোবে। এমন সময় বললাম, কাল নাকি তোমার কোনো বন্ধুর সঙ্গে রুরাল স্টকিস্ট খুঁজতে গেছিলে, কিছু হলো তার? পেলে কাউকে? হ্যাঁ, একজনের সঙ্গে দেখা হলো বটে। খুব ভালো পার্টি, পয়সাওয়ালা লোক। কাল যাব কাগজপত্র আনতে। কথা বলার সময় দেখলাম সংগ্রাম সামান্য হাঁপাচ্ছে। জিজ্ঞাসা করলাম, কি হে, হাঁপাচ্ছ কেন? দৌড়ে এলে নাকি? আরে তেমন কিছুই না, কাল বৃষ্টিতে ভিজে একটু বুকে সর্দি জমেছে আর কি। রাতে গরম জলে 2 পেগ গ্রাম মেরে দেবো, সব সেট হয়ে যাবে একদম। তার পরের দিন শুনলাম সংগ্রামের জ্বর এসেছে। আমি শুনে ঝটপট করে একটা ছেলেকে দিয়ে কয়েকটা ওষুধ পাঠিয়ে দিলাম। একা থাকে, বাড়ি থেকে খাবার দাবারও রান্না করে পাঠালাম। সংগ্রাম সেরে উঠতে সময় নিল দিন 5-6। একদিন আমার অফিসের একটা ছেলে, নাম মানুষ, তার হাত দিয়ে নিয়মিত ওকে ওষুধ খাবার এসব পাঠিয়ে গেছি। শেষের দিন মানুষ এসে একটা অদ্ভুত কথা বলল। এই কদিন সংগ্রাম নাকি ওষুধ বা খাবার ওর হাত থেকে নেয়নি, দরজার আড়াল থেকে বলেছে বাইরে রেখে যেতে। এমনকি কথা টথাও বিশেষ বলেনি। আমি ভাবলাম হবেও বা, সর্দি কাশি, ভয়ানক ছোঁয়াচে রোগ, তাই হয়তো এই সতর্কতা। সংগ্রাম কাজে জয়েন করলো আজ থেকে ঠিক 1 সপ্তাহ আগে। দেখলাম একদম ফিট। অসুখ থেকে ফিরে ছোকরা একেবারে চনমনে ঝরঝরে হয়ে উঠেছে। আমারও দেখে ভালো লাগলো। আমি পরের দিনই মানুষ আর সংগ্রামকে ওই লোকটার খোঁজে পাঠিয়ে দিলাম। দুজনে যখন ফিরে এলো তখন মানুষের ধুম জ্বর। আমার মেজাজ গেল বিগড়ে। একে তো শুনলাম দুজনে তন্ন তন্ন করে খুঁজেও নাকি লোকটার বাড়ি ঘরের খোঁজ পায়নি, তার উপর মানুষ অসুস্থ। মানুষ হচ্ছে আমার ডান হাত। ও বসে যাওয়া মানে আমার কাজকর্মের ভয়ানক ক্ষতি। রাগের মাথায় 2টো কথা শুনিয়ে দিলাম সংগ্রামকে। একে তো টার্গেট কিভাবে হবে সে নিয়ে কোনো রাস্তা দেখাতেই পারছে না। এমন এক স্টকিস্টের খোঁজ নিয়ে এলো যার বাড়ি ঘরের কোনো পাত্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে সেই বুনো হাঁসের পিছনে ছুটে আমার সবচেয়ে কাজের ছেলেটা বসে গেল। রাগ হবে না? সংগ্রাম মাথা নিচু করে পুরোটা শুনছিল, একটা কথাও বলেনি। আমার কথা শুনে একবার ঘস ঘসে স্বরে শুধু বলল, ওষুধ দাও সুশীলদা, ওষুধ চাই। আমার মেজাজ গেল আরো খাপ্পা হয়ে। এক গাদা ওষুধ, পথ্য, খাবার দাবার দিয়ে ঠিক করলাম ছেলেটাকে। তার জন্য একটা শুকনো ধন্যবাদ জানানো দূরস্থান, মানুষকে কোথায় না কোথায় গিয়ে অসুস্থ করে নিয়ে এলো। এখন আমার উপরেই চোটপাট। টার্গেট কি করে হবে তার নাম ঠিকানা নেই। মাঝখানে নিজে অসুস্থ হয়ে পড়ে রইলি, এখন ওষুধ চাই ওষুধ চাই বলে চোটপাট করছিস। যা, দেবো তোকে কোনো ওষুধ। শুনে মাথা নাড়ালাম। বটেই তো, সুশীল আগরওয়াল ব্যবসায়ী মানুষ, ব্যবসার ক্ষতি হলে তার রাগ করার হক আছে বই কি। প্রশ্ন করলাম, সংগ্রাম কি বলল?
সেটাই তো সবচেয়ে আশ্চর্যের কথা চ্যাটার্জি সাহেব। আগেই বলেছি, আমার বকাবকি করার সময় একেবারে সংগ্রাম চুপচাপ ছিল, একটা কথাও বলেনি। আপনি যে চেয়ারটায় বসে আছেন ঠিক ওই চেয়ারটাতেই বসেছিল, মাথা নিচু করে। যেভাবে হেডমাস্টারের বকা শুনে বাধ্য ছাত্র মাথা নিচু করে বসে থাকে, ঠিক সেরকম। আমার শেষ কড়া কড়া কথাগুলো শুনে চোখ তুলল একবার, আর আমি চমকে গেলাম। ঘরের আলোটা ঠিক এই সময় ভোল্টেজ কমে গিয়ে একটু নিভু নিভু হয়ে এলো। হঠাৎ করে শীতটাও একটু বেড়ে উঠল যেন। অজান্তেই আমার গলার স্বর নেমে এলো। কি বলল সংগ্রাম? কি বলবো দাদা, সংগ্রামকে আমি ওই অবস্থায় কখনো দেখিনি। চোখ দুটো টকটকে লাল, নাক দুটো বুনো মোষের মতো ফুলে উঠেছে, ঠোঁটের কোণে ফেনা। ছেলেটার গলাটা হঠাৎই যেন পাল্টে গেল। একটা অজানা ঘষা ঘষা গলায় বলল, ওষুধ চাই আমার, দে ওষুধ দে। বলতে লজ্জা নেই দাদা। দপ করে বুকের মধ্যে একটা ভয়ের ঝাপটা এসে লাগলো। মনে হলো যে সংগ্রামকে আমি চিনি, সেই সংগ্রাম নয়। ওর মধ্যে কি যেন একটা ভর করেছে, খুব ভয়ের কিছু একটা, খুব খারাপ কিছু একটা। তবুও তার মধ্যেই ওর তুই তোকারি অগ্রাহ্য করে সাহস জুটিয়ে বললাম, কিসের ওষুধ চাইছিস? যা, দেব না তোকে কোনো ওষুধ। সংগ্রাম সেই রক্তলাল চোখে আমার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর সেই একই ঘষ ঘষে গলায় বলল, আমাকে ওষুধ দিবি না তুই? দেখ তাহলে তোর কি করি। জানি না সুশীল বাবুর বলা কথাটার মধ্যে কি ছিল। স্পষ্ট বুঝলাম আমার ঘাড়ের রোমগুলো দাঁড়িয়ে গেছে। শুকনো গলায় বললাম, তারপরই ছেলেটা দুবদার করে চেয়ার উল্টে সেই যে বেরিয়ে গেল। তারপর থেকে আর কোনো পাত্তা নেই তার। ওর ফ্ল্যাট তালা বন্ধ। অফিসে বাড়িতে খোঁজ নিলাম, সেখানে কেউ জানে না সংগ্রাম কোথায়। কোম্পানির অফিসে বা ওর বাড়িতেও বলতে পারছি না কেসটা কি। ওর বসকে তো নিশ্চয়ই চেনেন, তাকে জানাননি? ওর বস মুখার্জি সাহেবকে আমি ভালো করে চিনি, খুব কড়া লোক, হাতে মাথা কাটে। তাকে তো কিছু খুলেই বলা যায় না। সংগ্রামের খোঁজ পাওয়া যাচ্ছে না শুনে হয়তো ওর চাকরিটাই খেয়ে নিলেন। বেকার বেকার কেন সেই পাপের ভাগীদার হই। আর ফ্যামিলি? প্রশ্নটা করেই বুঝলাম ভুল করেছি, কারণ ওর পরিবার সম্পর্কে আমি কিছুই জানি না। অথচ ওর বন্ধু হিসাবে আমারই জানা উচিত ছিল। এবং এই প্রথম অনুভব করলাম যে আমাদের সম্পর্কটা কতটা অগভীর ছিল। আমরা পরস্পরের সঙ্গে আলাপ করেছি, হাসি ঠাট্টা করেছি, একসঙ্গে ঘুরতে গেছি, সপ্তাহান্তে মদের আসর বসিয়েছি, কিন্তু একে অন্যের জীবন সম্পর্কে জানার চেষ্টাই করিনি। সুশীল আগরওয়াল অবশ্য এত কিছু খেয়াল করলেন না। তিনি আনমনে বলতে লাগলেন, আপনি নিশ্চয়ই জানেন সংগ্রামের 3 কুলে আত্মীয় বলতে একমাত্র ওর মা। বাবা মারা গেছেন অনেক দিন, ভাই বোন কেউ নেই। এও নিশ্চয়ই জানেন যে ওরা অনেক পুরনো বনেদি পরিবার। এককালে নদিয়া 24 পরগনা জুড়ে বিশাল জমিদারি ছিল। এখনো শ্যামবাজার মোড়ে ওদের মস্ত বড় বাড়ি। যদিও সে বাড়ি এখন ছোট বড় মেজ সব শরিকদের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে। সংগ্রামের মা 2টো ঘর নিয়ে একাই থাকেন। আমার কাছে সংগ্রামের মায়ের ফোন নাম্বার ছিল, কিন্তু সত্যি বলতে কি, ওনাকে ফোন করার মতো সাহস হয়নি। বয়স্ক মহিলাকে উতলা করে লাভ কি? সংগ্রাম কোথায় আছে তার উত্তর তো আমার নিজের কাছেও নেই। পুলিশে খবর দেননি কেন? প্রশ্নটা শুনে সুশীল আগরওয়ালের মুখে অস্বস্তি আর ভয়ের ছোঁয়া খেলে বেড়াতে লাগলো। আর আমি এই প্রথম অনুভব করলাম যে সুশীল বাবুর গল্পের মধ্যে একটা মস্ত ফাঁক থেকে গেছে, আর সেই ফাঁকে অত্যন্ত অস্বস্তিকর কিছু একটা আছে যা লোকটা বলতে চাইছে না। আবারও জিজ্ঞাসা করলাম, পুলিশে খবর দেননি কেন? সুশীল আগরওয়াল কিছু বললেন না। উঠে আমার হাত টেনে বললেন, আসুন একবার। বিষ্ণুপুরের দিকে গাড়িতে যেতে যেতে অনেকগুলো চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। বাইরে অলস দুপুর, রিক্ত বিষণ্ণ মাঠ শুয়ে আছে বিগত প্রসবা নগ্ন নারীর মতো। আকাশে অকাল মেঘ,
অ্যাম্বাসেডারের খোলা জানলা দিয়ে ঢুকে আসছে শিরশিরে বাতাস। বাইরে জনমানুষ নেই। পেছনের সিটে বসেছিলাম আমি আর সুশীল আগরওয়াল। গাড়ি চালাচ্ছিল মানুষ। হ্যাঁ, মানুষকেই ওষুধ খাইয়ে চাঙ্গা করে আনা হয়েছে আমাদের সঙ্গে। কারণ জঙ্গলের মধ্যে ওই বাড়িটা কোথায় সেটা একমাত্র ওই নির্ভুলভাবে বলতে পারবে। আমিও দেখেছি বটে, কিন্তু সেই বর্ষার রাত্রে অন্ধকারের মধ্যে আমার পক্ষে ও জায়গায় চিনে যাওয়া অসম্ভব ব্যাপার। আবার সেই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এখন আকাশ পরিষ্কার, বাতাসে শীতের কামড়। মাঝে মাঝেই একটা লাল ধুলোর ঝড় পাকিয়ে উঠছে রাস্তার পাশে। তাতে মিশে যাচ্ছে শুকনো পাতা আর একটা অজানা ভয়। জানি না কেন বুকের ভেতরটা থমথম করছিল। যেতে যেতে ফের কারসানির সেই চায়ের দোকানের সামনে এলাম। এই সেই দোকান, একই বেঞ্চ, তবে এবার দেখলাম দোকানের সামনেটা ফাঁকা, লোকজন নেই। দোকানি উনুনের সামনে গালে হাত দিয়ে বসে আছে। তিনজনে নেমে এগিয়ে গেলাম। দোকানি বেজার মুখে বলল, কি দিব? 3টে চা দাও আপাতত, আর 2টো করে লেড়ো। হ্যাঁ, তা আজ লোকজন নেই যে বড়, কি ব্যাপার? দোকানি বোধহয় অপেক্ষাতেই ছিল। ফ্ল্যাট গেট খোলার মতো হুড়মুড় করে বলে গেল, আর বলবেন না বাবু, লোকের আক্কেল দেখলে গায়ে জ্বলে যায়। বলি বুড়ি মরবেক না মরবেক নাই তার কোনো ঠিক নাই। এদিকে লোকজন রাস্তায় বেরোনো বন্ধ করে দিল। কি ভয় না বুড়ি সমর্থ লোক দেখলেই উহার জান হাফটা এলিয়া ফের বাইচে উঠবে। এখন বুঝি কবে মরবে, আর তার লাইগে হা কইরে বইসে থাকা যায়? বলি তাদের একটা আক্কেল নাই? বুড়ি না মরা তক সব কাজকর্ম বন্ধ কইরে বইসে থাকবো নাকি? প্রথমে ঠিক বুঝলাম না। দোকানি খুব উত্তেজনায় মনের ভাব ঘেঁটে ফেলেছে। কথার পারম্পর্য নেই। চায়ের কাপ হাতে নিয়ে সুশীলদা বলল, কি কেস কাকা? খুলে বলো তো। আমাদের গায়ে একটা বুড়ি আছে বাবু, উহার নাকি নজর ভালো লয়। কবে পারা উহার আশেপাশের ঘর গিলায় গরু ছাগল মাইন্সের মরক লাইগে গিয়েছিল। তখন জানগুরু আইসে করি চাইলে বইলে দিয়ে গেছিল ও ডাইন বুটে। সেদিন থেকে বুড়ি এক ঘরে, কারোর ঘর যাইতে পারে নাই, কারোর বক হইলে উঠতে পারে নাই। পেটের জ্বলন আমার দোকানের কাছে ঘুরে বলে, খৈদেরের কাছে মাইগে খায়। বাবুরা কেউ দয়া কইরে কিছু মিছু কিনে দেয় বা ওই 2টা পয়সা দেয়। নইলে রাইতে দোকান বন্ধ করার সময় আমি একটা পাউরুটি আর নাইলে 2টা বিস্কুট দিই। চট করে আগের দিনের কথাটা মনে পড়ে গেল। জিজ্ঞেস করলাম, কি হয়েছে বুড়ির? 4-5 দিন হইল বুড়ির অবস্থা ভালো লয়, মরো প্রায়। আর এদিকে প্রায় লোকের ঘরে মুরগি ছাগল হাতিস হয়ে যাচ্ছে। জানগুরু বলছে এটা পারা ওই বুড়িরই কাজ। যে বুড়ি মরো সে রাতের বেলা ছাগল মুরগি চুরি করছে? লোকে কি পাগল? হ্যাঁ, কি বলবো দাদা, গত কদিন হইল বিষ্ণুপুর থেকে এইদিকে 7টা গায়ের লোক ডরে কাঁটা হয়ে আইছে। রাইত হইলেই নাকি গায়ের পাশের জঙ্গল দিকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছে। কখনো ছুটু বিটি ছানার কান্নার শব্দ, কখনো মরদ মাইয়া মানুষের বুক চাপড়াইয়া কাঁদার শব্দ, কখনো চিৎকার। কোথা থেকে এই আওয়াজ আসছে কেউ জানে নাই। জুয়ান ছেইলা পইলারা মিলে দিনের বেলা যাইয়ে দেখছে কাঁচা হাড় মাংস ছড়াইয়া আছে বনের ভিতরে। আর 2 দিন আগে হাসি গ্রামের নয়ন সরেনের লাঠি রাতের বেলা বাজার থেকে গাঁ আসছিল। তখন পাড়া দেখেছে বনের ভিতরে কে জানি আতিপাতি কইরে কি একটা খুঁজছে। সে ছোকরা তো মারাংবুরুর নাম লইয়া কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে বেহুশ। সেই থাইকা রটনা হই গিয়েছে ওই ডাইনি বুড়ি রাইতের বেলা শাল গাছে চাইপে আশেপাশের গায়ের সমস্ত মরদ বা মাইয়া মানুষ খুঁজে বুলছে। জান হাফটাই লিয়ে ফের বাইচে উঠবে বইলে। চা খেতে খেতে পুরো গল্পটা শুনলাম। বলতে নেই এসব গল্প গাছায় আমার কোনোদিনই অস্বস্তি ছিল না, তবে সংগ্রামের কথাটা শুনেই স্তক মনের মধ্যে একটা অস্বস্তি খচখচ করছিল। দোকানিকে জিজ্ঞেস করলাম, বুড়ি যে মরতে বসেছে সে জানলে কি করে? এই গত সোম মঙ্গল 2 দিন আসে নাই দেখে বুড়ির ঘরে যাইয়ে দেখি বুড়ির বেদম জ্বরে পইরে আছে।
কাঁতা লাতা গু মুতে একাকার। পাড়ার একটা মায়া মানুষকে দিয়ে সব সাফ করালুম, সেই গায়ে হাত দিয়ে বললে গা পুইরে যাচ্ছে একদম। আমি ওজাকে ডাকতে গেলুম, ওজা তো একদম সিধে বলে দিল ডাইনের লয়গে কোনো ওষুধ দিবে ক্লাই। সেই থেকে বুড়ি অমনি বইরে আছে, ডাইকলে রা দেয় নাই। আমি যাই রুটি ফল পাকুড় এইসব দিয়ে আসি, কোন দিন খায় কোন দিন খায় নাই। বুঝলাম দোকানির মনের মধ্যে খানিকটা মনুষ্যত্ব এখনো বেঁচে আছে, নইলে ডাইনি বুড়ির জন্য। কি করি বলেন, দোকানের সামনে কুকুর বিড়ার ঘুইরে বললেও মায়াজাল হই যায় বাবু। এটা তো দেখুত মানুষ বলেন বাবু। কথাটা বুকের মধ্যে ধক করে লাগলো। তাই তো, কথাটা তো এইভাবে ভেবে দেখিনি। মানুষের জন্য এটুকু না করলে আর নিজেকে মানুষ বলি কেন? উঠে পড়ে বললাম, বুড়ির কাছে নিয়ে চলো। বুড়ির কপালে হাত দিয়েই সুশীলদা আঁতকে উঠল। এ তো সাংঘাতিক অবস্থা, বেঁচে আছে কি করে? সুশীলদার কথাটা যে নেহাত ফেলনা নয়, সেটা বুড়ির অবস্থা দেখলেই বোঝা যায়। ভাঙা কুঁড়ে ঘরের মেঝে একটা শতচ্ছিন্ন নোংরা গদির ওপর বুড়ির শীর্ণ দেহটা মরার মতো পড়ে আছে। গায়ে একটা জীর্ণ মলিন কাঁথা। চোখ দুটো উল্টে দেখলো সুশীলদা, করমচার মতো লাল। সুশীলদা মেডিকেল লাইনের লোক বলে কিনা জানি না, দেখলাম যে ওর গাড়িতে একটা ফার্স্ট এইড বক্স আছে। তাতে অনেক কাটা ছেঁড়ার ওষুধের সঙ্গে বেশ কিছু জ্বরজারির ওষুধপত্রও আছে। সুশীলদা প্রথমেই বুড়ির মুখের মধ্যে সযত্নে একটা থার্মোমিটার ঢুকিয়ে দিল। ততক্ষণে আমি ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিলাম। ঘরের মধ্যে ওই গদি ছাড়া আসবাবপত্র বলতে একটা পুরনো কুঁজো আর 2-3টে আধ ভাঙা বাসন কোসন, এক কোণে ডাই করে রাখা একটা শানকির থালা, একটা নোংরা স্টিলের গ্লাস, 2টো পোড়ো মাটির হাঁড়ি, আরো 2-4টে ধুলোমলিন সাংসারিক জিনিসপত্র। আরো এক কোণে একটা কেলে কুষ্টি চৌপায়ার উপর একটা ফ্রেমে আটকানো ছবি, তার উপর এত তেল সিঁদুর আর নোংরার পুরো আস্তরণ যে কোন দেবতা বা দেবীর ছবি সেটা বোঝাই দেয়। আমি মানুষ সুশীলদা ছাড়া সঙ্গে ছিল সেই দোকানি আর এক মহিলা। এই মহিলাই আজকাল বুড়ির ঘরদোর পরিষ্কার করে দেন। সাধনদা কিছু টাকা পয়সাও দেয় তার জন্য। মহিলা দেখলাম ফটোটার দিকে সভয়ে একটা প্রণাম ঠুকেই মুখ ফিরিয়ে নিলেন। কিছুক্ষণ পরে বুড়ির মুখ থেকে থার্মোমিটারটা বার করেই আর্তনাদ করে উঠল সুশীলদা। আরে বাপরে, এ তো 102 ডিগ্রি জ্বর দেখাচ্ছে। অ্যাকুইট নিউমোনিয়া মনে হয়। এক্ষুনি হাসপাতালে ভর্তি না করলে আজকে রাত্রিটা কাটবে না। মানুষ আমি কাজে লেগে গেলাম। মানুষের তত্ত্বাবধানের সঙ্গে আসা মহিলাটি চটপট করে ঘর পরিষ্কার করা শুরু করে দিল। আমি আমাদের সঙ্গে আনা খিচুড়ি অতি যত্নে বুড়িকে কিছুটা খাইয়ে দিলাম। এর বেশি কিছু খাওয়াতে সাহস পেলাম না। ভয় হচ্ছিল যে বুড়ি বমি না করে ফেলে। খাওয়ানো শেষ হলে পর সুশীলদা 2টো ট্যাবলেট গুঁড়ো করে অল্প জলে মিশিয়ে চামচে দিয়ে অল্প করে বুড়িকে খাইয়ে দিল। তারপর সুশীলদা মানুষকে দিয়ে গাড়ি থেকে একটা ব্যাগ আনালো। সেখান থেকে বেরোলো একটা সিরিঞ্জ আর অ্যাম্পুল। তারপর টোকা দিয়ে অ্যাম্পুলের মাথা ভেঙে সিরিঞ্জে ওষুধ ভরে বুড়ির হাতে পুশ করতে টাইম লাগলো ঠিক 2 মিনিট। আশ্চর্য হয়ে বললাম, তুমি ইঞ্জেকশন দিতে জানো নাকি? না জানার কি আছে, এই লাইনে আছি 15 বছর। প্রেশার মাপা, ইঞ্জেকশন দেওয়া, অনেক কাজই পারি। সবই ডাক্তারবাবুদের সঙ্গে সঙ্গে থেকে শেখা। কি ওষুধ দিলে সুশীলদা? জ্বরের ট্যাবলেট দিলাম আর অ্যাজমার ইঞ্জেকশন। তবে এতে সানাবে না। এখন বুড়ির দরকার অ্যান্টিবায়োটিকের কড়া ডোজ, ঠিকঠাক বিশ্রাম আর নিয়মিত নজরদারি। কথাটা শুনে দোকানি ম্লান হাসলো। সেসব এইখানে কোথায় পাবো বাবু? এই বন ধারে ডাক্তার হাসপাতাল কোথা? ছোট মোটো কিছু হইলে বনের পাতা শিকড় দিয়ে কাজ চালাই, আর একটু বেশি কিছু হইলে ও যা জানগুরু এরাই ভরসা। পার্টি লোকেদের বলো না কেন? পার্টির লোক আছে শুধু ভোটের আগেটায়। হাসপাতাল, ডাক্তার ঘর এইসব নিয়ে অনেক কথা বইলে যায়, কিন্তু অবস্থা যেই কে সেই।
কাউকে সাপে কাটলে সেই বিষ্ণুপুর সদরে ছুট। বেশিরভাগ রোগী তো পৌঁছতেই মরে যায়। তারপর ধরেন পুয়াতি মাইয়ারা, এই পাড়া গায়ে বাচ্চা হইলে দাইমাই ভরসা। একটু জটিল কেস হইলে শহরের হাসপাতালে নিয়ে যাইতে হয়, অথচ নিয়ে যে যাবে তার উপায় কই? ভাঙা চূড়া খানা গন্ধ ভরা রাস্তা দিয়ে যাইতে গিয়ে যে কত মাইয়ারই রাস্তাতেই বাচ্চা হয়ে গিয়েছে, আর কি বলবো। কথাটা যে মিথ্যে নয় সে আমিও জানি, তাই আর কথা বাড়ালাম না। সুশীলদা কয়েকটা ওষুধ দোকানিকে বুঝিয়ে দিল। সঙ্গে থাকা মহিলাটি সেই তেল সিঁদুর মাখা পটের দিকে তাকিয়ে একবার প্রণাম করে অস্ফুটে তাদের ভাষায় যেন কিছু একটা বলেছিল। সেটা খানিকটা এরকম যে ডাইনি বুড়ি মরার আগে ওষুধ পাচ্ছে মা, সবই নাকি তোমার ইচ্ছা। তা বেরিয়ে আসার আগে কি মনে হতে নিচু হয়ে একবার বুড়ির কপালে হাত ছোঁয়ালাম, আর তখনই একটা আশ্চর্য ঘটনা ঘটল। সঙ্গে সঙ্গে বুড়ির চোখ খুলে গেল, আর ডান হাতটা হঠাৎ করে উঠে এসে আমার হাতটা খপ করে চেপে ধরল, আর দুর্বল ঘরে গলায় বলল, বুধন সেদিন তোর সঙ্গে ছিল না? কোথায় ও? কোথায় দিয়ে আলি ওকে? ব্যাপারটা এমনই আকস্মিক যে প্রথমে কেঁপে উঠলাম। মহিলার গলা দিয়ে একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো। বাকিরাও চমকালো বিলক্ষণ। দোকানি অবশ্য সামলে উঠল দ্রুত। তাড়াতাড়ি এসে বুড়ির হাত ধরে বলল, এ বুড়ি, তুই কার সঙ্গে কথা কইছুস? বোধন আইসবে কোথা থেকে? ই তো কলকাতার বাবু রে। দেখ তোর লাইগে ওষুধ আনছে, তো কপাল ভালো রে বুড়ি। বুড়ি সেসব কথায় কান দিল না। আমার দিকে লাল টকটকে চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, বুধন সেদিন তোর সঙ্গে ছিল না? কোথায় ও? কোথায় দিয়ে আলি ওকে? বুনের ভিতর থাইকা বুধন ডাকি কেন আমাকে? ও ডাক শুনে আমার জ্বর আসে কেনে? হ্যাঁ? দোকানি আরো ঝুঁকে এলো বুড়ির ওপর, বলল, বুড়িমা, বুড়িমা, এ চিনতে পারছুস? এ তোর বুধন লয় রে, এ শহরের বাবু বটে, খুব ভালো মানুষ। তুই যাইতে সাইরা যাস, তার লাইগে ওষুধ নিয়ে আইছে। বুড়ি সেসব কথায় কান দিল না। আমার চোখে চোখ রেখে বলল, দুধের চানাটাকে সেই দিন বুকের জ্বালায় সাপ সাপান্ত করেছিলাম, তার লোকেই আমার আজ এই অবস্থা। বুধনকে আইনে দে, ওর মাথায় হাত না বোলাই আছে, মরতে পারবো লাই রে। বুকের জ্বলনে আমার বুধনকে সাপ দিয়াছি, তাই তো সানাটার উপর ডাইন ভর হইছে। জানাটা আমার বনে বনে ঘুরে বলে আর কষ্ট পায়। বুধনকে আইনে দে বাসা, তো ভালো হবে। আমি ডাইনি বুড়ি তো বলছি, আমার সানাটারে আইনে দে বাচ্চা। বাচ্চা আমার কত কষ্ট পাইছে, এরে ওকে না দেখে আমার শান্তি নাই রে, আমার মরণ নাই। বলতে বলতে বুড়ির হাত নিস্তেজ হয়ে এলো। চোখ দুটো ফের বুজে গেল। সাবধানে বুড়ির হাত ছাড়িয়ে কুঁড়ে ঘরের বাইরে এলাম। গাড়ির দিকে যেতে যেতে দোকানিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই বুধনটাকে? বুধন ছিল এই বুড়ির বেটা, বিধবা মায়ের ইকটি বেটা। পাশের ঘরের ছেলেদের সঙ্গে জমি নিয়ে বুড়ি আর ওর বেটার সঙ্গে গন্ডগোল ছিল। ওরাই এক পরব দিনে বুধনকে ভুলাইয়া ভালাইয়া ভাঁকু খাওয়াই জঙ্গলে লিয়ে যাইয়া মাইরা পুঁতে দিছিল। বুধন তখন 15 বছরের জুয়ান ছানা। সেই শোকে এই বুড়ি খেপে গেছে। আইজও সে মাঝে মধ্যেই বনে যাইয়া বুধনকে ডাকে। শুনে চুপচাপ হাঁটতে লাগলাম। এরকম কত ঘটনাই যে বাংলাদেশের গ্রামে গঞ্জে ঘটে, তার কোনো ইয়ত্তা নেই। দোকানি আরো একটু থেমে বলল, তবে একটা কথা বাবু, ওই ঘটনার পর থেকেই পাশের ঘরে সব গরু বাছুর মরতে শুরু করে।
এক এক কইরে উয়াদের ছানা পানাগুলোও মইরা যায়। কাউরে সাপে কাইটে, কেউ ওলা উঠায়, কেউ বা হাতি ঠাকুরের পায়ের তলে। আর একটা ছেলে তো হাইরেই গেল। সেই থাইকা বুড়িকে ডাইন বলে সবাই। শুনে থেমে গেলাম। তারপর প্রশ্ন করলাম, এটা কবেকার ঘটনা? ধরেন আইস থাইকে 30 বছর আগে। তাহলে লোকে বুড়িকে ডাইনি বলে কেন? পড়শির ছেলে বা গরু ছাগল তো স্বাভাবিকভাবেই মরতে পারে, তাই না? হে হে, ইটা কলকাতা শহর লয় বাবু, ইটা সাঁওতাল গাঁ। ইখানে জানগুরুই সব। একবার যাকে ও ডাইন বইলে দিবেক, তার গায়ে থেকে সেই দাগ তোলার ক্ষমতা এখানে কারুর নাই। কি নাম ছিল বুড়ির পড়শিদের? ওরা মাঝি ছিল বাবু, সনাতন মাঝি। শুনে আমার মাথায় কি যেন একটা টিকটিক করে উঠল। মানুষ আর সুশীলদা গাড়িতে গিয়ে বসলো। আমি দোকানিকে দু একটা কথা বলে গাড়ির দিকে চুপচাপ হাঁটতে লাগলাম। মন শুধু বলতে লাগলো, ও বুড়ি ডাইনি নয়, ও বুড়ি ডাইনি হতে পারে না। গাড়ি চালাতে চালাতে এক জায়গায় এসে হঠাৎ ব্রেক কষল মানুষ। তারপর গাড়িটা সাবধানে সাইড করে বলল, আপনারা নামুন, আমি গাড়িটা পার্ক করিয়ে আসছি। গাড়ি থেকে নেমে গা হাত পা ছাড়িয়ে নিলাম একটু। সুশীলদা মানুষকে জিজ্ঞেস করলো, এইটাই সেই জায়গা? তুই ঠিক জানিস তো? মানুষ কিছু বলল না, শুধু ঘাড় নাড়ল। তারপর রুকস্যাকটা পিঠে নিয়ে আঙুল তুলে একটা গাছের মাথার দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করলো, চাটুজ্জেদা, চিনতে পারছেন? এই বলে একটা মস্ত বড় নিম গাছের মাথার দিকে দেখালো। এবার আমিও দেখে চিনতে পারলাম, এই সেই নিম গাছ যার নিচে আমি আর সংগ্রাম আশ্রয় নিয়েছিলাম। যেখানে মানুষ গাড়ি পার্ক করলো, সেখান থেকে জঙ্গলের মধ্যে হেঁটে নিম গাছটার গোড়ায় পৌঁছতে সময় লাগলো 3 মিনিট। যদিও আকাশে আলো আছে এখনো, তবুও সন্ধে নামার মুখে অত বড় নিম গাছটা দেখে গা ছমছম করছিল। সুশীলদা বলল, এবার ওই লোকটার বাড়ি যাওয়া যাক। মানুষ একটা সরু জঙ্গুলে রাস্তা ধরে এগোতে লাগলো। দুপাশে মস্ত মস্ত পলাশ গাছ, তাছাড়াও সেগুন আর শাল গাছের দল চারিদিকে। তাদের শুকনো পাতায় জঙ্গলের মাটি ছেয়ে আছে। কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, তাই বাতাসে একটা ভ্যাপসা ভিজে গন্ধ। ঘরে ফিরে আসা পাখিদের ডাকে কান পাতা দায়। ইতিমধ্যেই ঝিঁঝি ডাকতে শুরু করেছে আবার। তা 5 মিনিট হাঁটার পরেই ঝুপ করে অন্ধকারটা নেমে এলো। গ্রাম দেশে শীতের রাত নাকি তাড়াতাড়ি নামে, কিন্তু এমন হঠাৎ করে নামে বলে জানা ছিল না। ঝিঁঝির ডাক শতগুণ বেড়ে উঠল। সুশীলদা হতাশ সুরে বলল, যা, এবার কি হবে? সামনে তো পুরো অন্ধকার, রাস্তাই দেখতে পাচ্ছি না। যেন সুশীলদার কথার জবাব দিতেই সামান্য একটা জোরালো টর্চের আলো জ্বলে উঠল। মানুষ ওর রুকস্যাক থেকে একটা মিলিটারি গ্রেডের টর্চ বার করে জ্বালিয়েছে। তখন পানাগড়ের কাছে কিছু কিছু দোকানে এই জিনিস পাওয়া যেত। মানুষ দেখছি তারই একটা সঙ্গে করে নিয়ে এসেছে। টর্চের আলোয় সামনেটা দিনের মতোই পরিষ্কার। আমরা এগোতে লাগলাম। মানুষ বলল, বেশি না, মিনিট 5-এর রাস্তা। আশা করছি এবার লোকটাকে ঘরেই পাওয়া যাবে। যেতে যেতে একবার পিছন ফিরে তাকালাম। কেন জানি না আমার মনে হলো যেন একটু একটু করে আলো স্রোত বেয়ে এগোচ্ছি। তেমনি আমাদের ছেড়ে আসা রাস্তাটা একটু একটু করে তরল অন্ধকারে ডুবে যাচ্ছে। ঘাড় ঘুরিয়ে নিলাম। একটা অস্বস্তিতে গাটা শিরশির করে উঠল। কিছুক্ষণ হাঁটার পর টর্চের আলোয় দূর অন্ধকারের স্লেটে একটা খোড়ো বাড়ির অবয়ব ফুটে উঠল। মানুষ টর্চ নিভিয়ে দিল। আমাদের চাপা গলায় বলল, আসুন। আমরা অন্ধকারের মধ্যেই ধীরে ধীরে বাড়িটার সামনে এসে দাঁড়ালাম। নিঝুম নিষ্প্রাণ একটা বাড়ি, কোথাও কোনো আলোর আভাস নেই। মনে হলো বাড়িটা যেন একগাল নিঝুম অন্ধকারের মধ্যে ডুবে আছে। আমি এদিক ওদিক তাকালাম। সেদিন যে ধানের মড়াই ট্রাক্টর দেখেছিলাম,
একটু দূরে তাদের অবয়ব দেখা যাচ্ছে, কিন্তু এই তারার আলোয় তাদের কেমন যেন ভুতুড়ে দেখাচ্ছে। মানুষ পায়ে পায়ে এগিয়ে কোমর সমান উঁচু বেড়ার দরজাটা খুলে ভিতরে ঢুকলো। সঙ্গে সঙ্গে আমরাও। সবার শেষে ছিলাম আমি। কেন জানি না মনে হলো আমি ভিতরে পা রাখার সঙ্গে সঙ্গে যেন বেড়ার দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। মানুষ অবশ্য ওসব দেখছিল না, ও একটু একটু করে এগিয়ে যাচ্ছিল দাওয়ার দিকে। আমরা তিনজনে দাওয়ার সামনে এসে দাঁড়ালাম। সুশীলদা একবার বলল, টসটা জাল মানুষ। মানুষের ডান হাতের তর্জনীটা সাপের ছোবলের মতো ওর ঠোঁটে উঠে এলো, সঙ্গে একটা শীষের মতো আওয়াজ। আমাদের চুপ করতে বলছে মানুষ। মনে পড়ে গেল কালকের কথাটা। সুশীল আগরওয়ালকে কাল যখন প্রশ্ন করেছিলাম পুলিশে খবর দেননি কেন, সুশীলদা কিছু বলেনি, শুধু আমার হাত ধরে নিয়ে গিয়েছিল তার গোডাউনে। দেখেছিলাম গোডাউনের দেওয়ালে এবড়ো খেবড়ো ভাবে লেখা আছে একটা কথা, ওষুধ দে, আমার বিটির ওষুধ দে, নয়তো তোর দিকে জীবন্ত চিবিয়ে খাবো। ওই প্রায়ান্ধকার গোডাউনের দেওয়ালে এই কথা লেখা দেখে যতটা না ভয়ে লেগেছিল তার দ্বিগুণ আতঙ্কিত হয়েছিলাম ওটা কি দিয়ে লেখা সেটা বুঝতে পেরে। রক্ত, শুকিয়ে যাওয়া লাল রক্ত। আর মনের ভেতরে কে যেন ফিসফিস করে বলেছিল, ওটা তোমার বন্ধুর রক্ত, সংগ্রামের রক্ত। ও বিপদে আছে, ভীষণ বিপদে আছে, যাও ওকে বাঁচাও। হুঁশ ফিরে এলো একটা ক্যাচ করে শব্দে। মানুষ ঘরের দরজাটা ঠেলে ঘরের ভিতরে ঢুকলো। তারপর সুশীলদা ঢোকার পর দরজাটা ফিরে এসে বন্ধ হয়ে গেল, একটুও দুলল না। আমি এগোতে যাব এমন সময় মেঘ সরিয়ে ক্ষীণ চাঁদের আলো বারান্দায় এসে পড়ল, আর মেঝের দিকে তাকিয়ে আমি থমকে গেলাম। কোথায় সেই কোনো তকতকে বারান্দা যেখানে আমরা বসে চা লুচি তরকারি খেয়েছিলাম? এ তো ফুটি ফাটা ভাঙা দাওয়া। এখানে ওখানে গর্ত, মাটি থেকে দাওয়ার ওপর অবধি বেয়ে উঠেছে লতানে গাছের জঙ্গল। বাঁশে ঘুণ ধরেছে, তার ফুটো ফাটা গা থেকে ঝুরঝুর করে খসে পড়ছে গুঁড়ো। পিছন ফিরে তাকালাম, কোথায় সেই গোলা ভরা ধানের মড়াই, যেন একটা ভুতুড়ে কাঠামো প্রকাণ্ড হাঁ করে অট্টহাসি হাসছে। আর তার পাশে হাড় পাঁজর বার করে দাঁড়িয়ে থাকা ওটা কি? সেই ট্রাক্টরটা দেখে শিউরে উঠলাম। মনে হলো যেন একটা প্রাগ ঐতিহাসিক বৃদ্ধ যন্ত্র দানবকে একটু একটু করে পিষে ফেলেছে এই সর্বগ্রাসী বুভুক্ষ জঙ্গল। ঘরের দরজার দিকে তাকালাম, আর ঠিক তখনই জঙ্গলের দিক থেকে একটা হাহাকার ভেসে এলো। পথ নেই, পথ নেই, ঘোরবার পথ নেই। মাথাটা একবার ঝাঁকিয়ে নিলাম, হ্যালুসিনেশন হচ্ছে নাকি? ঘরের ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। সেদিন বৃষ্টি স্নাত সন্ধেবেলা যে মায়া সুনিবিড় শান্তির নীড় দেখে মন তৃপ্ত হয়েছিল, তার সঙ্গে এই সর্বগ্রাসী রিক্ত কুঁড়ে ঘরের কোনো মিল নেই। সব যেন মিলিয়ে গেছে ভোজবাজির মতো, যেন একটা মহামারী এসে শুষে নিয়ে গেছে একটা মস্ত জনপদ। তার হাসি নেই, শ্বাস নেই, প্রাণ নেই, বেঁচে থাকা নেই, এমনকি শান্তিতে মরে যাওয়াও নেই। দরজাটা খুলে সাবধানে ভেতরে বাঁ পাটা রাখলাম। পায়ে একটা এবড়ো খেবড়ো মেঝে ঠেকল। সামনে ঘন নিঃসীম অন্ধকার, নিকষ জমাট পাথুরে অন্ধকার। তার গায়ে যেন আঁচড়ও কাটা যাবে না, এত কঠিন সেই তমসা। চাঁদের আলো এই ঘরের চৌকাঠে এসে থেমে গেছে। ভেতরে উঁকি দিতে তারও যেন বড় ভয়। এবার মৃদু স্বরে ডাকলাম, ও সুশীলদা, মানুষ। কোনো উত্তর এলো না, কোনো প্রতিধ্বনিও ফিরে এলো না। মনে হলো নিঃসার গাঢ় অন্ধকারের সমুদ্রের মধ্যে আমার উচ্চারিত শব্দগুলো ভারী পাথরের মতোই নিঃশব্দে ডুবে গেল।
ধীরে ধীরে ডান পাটাও ভেতরে রাখলাম, আর সঙ্গে সঙ্গে আমাকে চমকে দিয়ে পেছনের দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। আমি চকিতে পিছন ঘুরলাম, দরজাটা একবার ঠেললাম, কিন্তু কোনো ফল হলো না। এবার ওই শীতের মধ্যেই আমি দর করে ঘামতে লাগলাম, জোরে জোরে চেঁচালাম, সুশীলদা, সুশীলদা, মানুষ, সুশীলদা। কিন্তু কোনো উত্তর নেই। আরো গলা চড়ালাম, কিন্তু প্রতিটা অক্ষর, শব্দ, বাক্য যেন গলে গলে মিশে গেল, ডুবে গেল সেই অন্তহীন অন্ধকারের মধ্যে। একটু একটু করে পা বাড়াতে লাগলাম। ঘর যখন, কিছু না কিছু তো ঠিক হাতে ঠেকবেই, কিন্তু না, কিচ্ছু না। থরথর করে কাঁপতে থাকা দুটো হাত শূন্যে ধাক্কা খেয়ে ফিরে আসতে লাগলো বারবার বারবার। পায়ে পায়ে এগোতে এগোতে হঠাৎই মনে হলো পায়ের নিচে মাটিটা যেন একটু দুলে উঠল। থেমে গেলাম। ঠিক তখনই কানে এলো একটা ক্ষীণ আওয়াজ। কে যেন শিশু কণ্ঠে বলছে, বাবা, বেদম কষ্ট হচ্ছে গো। ওষুধ আনাচ্ছে, ওষুধ। কোথা থেকে আসছে এই আওয়াজটা বুঝতে পারলাম না। আর এক পা এগোতেই সেই আরতি আবার। ও বাবা, বড় কষ্ট হচ্ছে গো। আমার গায়ে আসছে। ওষুধ দাও না গো, একটু ওষুধ দাও না। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি মাথা চেপে ধরলাম আর মৃদু স্বরে ডাকলাম, সংগ্রাম, সংগ্রাম। মনে হলো পাথুরে অন্ধকার যেন একটু সচল হলো। এবার একটা অন্য আওয়াজ পেলাম। প্রথমে বুঝলাম না সেটা কিসের আওয়াজ। তারপর শব্দটা ধীরে ধীরে বাড়তে লাগলো। প্রথমে ধীরে, তারপর আরো একটু উচ্চকিত। নিঃশ্বাসের শব্দ। কেউ যেন ধীরে ধীরে শ্বাস নিচ্ছে, ধীরে, অতি ধীরে। নিঃশ্বাস নিতেও যেন অতি কষ্ট। আর প্রতি শ্বাসের সঙ্গে ভেসে আসছে সেই করুণ আর্তনাদ। বাবা, ও বাবা, আইতে পারছি না। কে এই মেয়ে? কোথায় আছে সে? আমি উঁচু গলায় বললাম, কে? কে তুমি? কে? কেউ উত্তর দিল না। শুধু সেই অন্ধকারের মাথা কুটতে লাগলো একটা গাঢ় শ্বাস চড়ানো কষ্টের ডাক। বড় কষ্ট, বড় কষ্ট। মনে হলো সেই ঘরটাই যেন একটা মরণাপন্ন মেয়ের ফুসফুস। একটুখানি বাতাসের জন্য সেই আকুতি যেন ঘুরে ঘুরে মরছে, ঘরের ভেতর পাক খাচ্ছে, গুমড়ে মরছে। আমি চিৎকার করে উঠলাম আবার, কে তুমি? সাড়া দাও। আমি ওষুধ এনেছি, আমার কাছে ওষুধ আছে। কে তুমি? সঙ্গে সঙ্গে শ্বাসের শব্দটা অনেকটা কমে গেল। এবার ধীরে ধীরে ঘরের মধ্যে একটা আবজা আলো জেগে উঠল। কোথা থেকে আসছে? ওপরে তাকালাম। কুঁড়ে ঘরের ছাদ। সেখানে ফুটি ফাটা হয়ে অল্প আলো আসছে। সূর্যের আলো নয়, ম্লান নিভু প্রদীপের আলো যেমন হয় ঠিক তেমন, বিষণ্ণ, মৃদু, অস্তপ্রায়। সেই আলোয় ঘরের অবস্থা দেখে শিউরে উঠলাম। সে ঘর আর ঘর নেই। দেওয়াল খসে পড়েছে জায়গায় জায়গায়। সারা ঘরে ঝুল, নোংরায় ভর্তি। ওপাশের জানলা দিয়ে উঁকি মারছে জঙ্গলি লতা। কেউ নেই, কিচ্ছু নেই। সুশীলদাও নেই, মানুষও নেই। আমার মাথার মধ্যে যেন জট পাকিয়ে গেল। এই তো ওরা ঘরের মধ্যে ঢুকলো আমার চোখের সামনে। ওদিকে দরজা নেই। লোক দুটো কি ঘরের মধ্যে থেকে উবে গেল?
মেঝের দিকে আর একবার চোখ গেল আমার। মেঝেতে পড়ে আছে কি ওগুলো? কি পড়ে আছে? একটু পর চোখ সয়ে এলে বুঝতে পারলাম ওগুলো কি। ওগুলো হাড়, মুরগি, ছাগল ইত্যাদি পশুর হাড়। ওষুধ আনছ মোর পেটের লগে? ওষুধ 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 আনছ তুই? কথাগুলো এমন হঠাৎ ভেসে এলো যে আমি চমকে গেলাম। চোখ গেল জানলার দিকে, আর আমার হৃৎপিণ্ডটা এক লাফে গলার কাছে উঠে এলো। জানলায় একটা মুখ, একটা জংলি মুখ, ঘন জট পাকানো চুল, নোংরা দাড়িতে তাকে সভ্য মানুষ বলে মনে হয় না। আর তার জল জলে চোখে কিসের যেন একটা উদগ্র বুভুক্ষ খিদে। একটু তাকিয়ে থাকার পর চিনলাম ওকে, কিন্তু নিজের চোখকে বিশ্বাস হলো না আমার। দ্বিধার সঙ্গে ভয়ের সঙ্গে জিজ্ঞাসা করলাম, সংগ্রাম? হ্যাঁ, সংগ্রাম, সংগ্রাম, তুই? সংগ্রামের চোখ দুটো আরো জল জল করে উঠল। ঠোঁটের কোণে একটা দুর্বোধ্য হাসি, একটা সম্পূর্ণ অচেনা খড়খড়ে গলায় সে বলে উঠল, দে রে ওষুধ, দে দে মোর পেটের লগে ওষুধ দে দে দে। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এতটা অপার্থিব গলার স্বর, খানিকটা সেই লোকটার মতো যে সেদিন আমাদের এখানে নিয়ে এসেছিল। তারই তো বাড়ি, তারই তো ঘর, সংসার ছিল এটা। সংগ্রামের গলায় তার স্বর এলো কোথা থেকে? আমার মাথার মধ্যে সব জট পাকিয়ে গেল। কি হচ্ছে সব? আমি কি জেগে আছি নাকি নাকি আমি স্বপ্ন দেখছি? আবার সাগ্রহে জিজ্ঞাসা করলাম, সংগ্রাম, সংগ্রাম, কি হয়েছে তোর? কোথায় ছিলিস এতদিন তুই? হ্যাঁ, কি রে? এবার ঘরের মধ্যে থেকে নয়, জঙ্গলের মধ্যে থেকে বাতাসের মধ্যে ভেসে এলো এক রমণী কণ্ঠের বিলাপ। তোমার পায়ে পড়ি, মাইয়াটাকে একটু ওষুধ আইয়া দাও। আর তো দেখতে পারছি না, দুয়াই তোমার, দুয়াই একটু ওষুধ আইয়া দাও। সংগ্রামের চোখ ঘোলাটে হয়ে এলো। আবার সেই অচেনা ঘর ঘরে সরে বলে উঠল, ওষুধ ওষুধ দে রে মোর পেটের লগে ওষুধ দে। মোর বিটিটা যে বইরে যাচ্ছে, ওষুধ দে ওষুধ ওষুধ দে। বলতে বলতে সংগ্রাম জানলার উপর ভর দিয়ে উঠে দেহটা ঢুকিয়ে দিল ঘরের ভেতর। গোবরাটে পেট ঠেকিয়ে শরীরের ঊর্ধ্বাংশ নামিয়ে দিল জানলার নিচের দেওয়ালে। তারপর চার হাত পায়ে দেওয়াল বেয়ে নামার চেষ্টা করতে লাগলো মেঝেতে। দেখে মনে হলো একটা মস্ত বড় অজগর সাপ জানলা দিয়ে ঘরে ঢোকার চেষ্টা করছে। সেই ভয়াবহ বিভৎস দৃশ্য দেখে আমার অন্তরাত্মা অবধি কেঁপে উঠল। আমি পেছোতে থাকলাম, পেছোতে পেছোতে ঠেকলাম দরজায়। ঘুরে দরজাটা খোলার চেষ্টা করতে লাগলাম, কিন্তু পুরো কুঁড়ে ঘরের দরজা তখন শক্ত হয়ে এঁটে বসেছে। আমি পাগলের মতো দরজায় ধাক্কা মারতে লাগলাম। তখন আমার হাত পা থরথর করে কাঁপছে, মুখটা খালি খালি লাগছে। দরদর করে ঘামে ভেসে যাচ্ছে আমার সারা দেহ। আমি চিৎকার করে উঠলাম, কে কে আছো? কে আছো? বাঁচাও, বাঁচাও, কে আছো? পেছন থেকে সেই অচেনা ঘর ঘরে স্বর ফের ভেসে এলো, ওষুধ দে। ওর বেটিটা মহিরে যাইছে, ওষুধ লাই, কোথাও কোনো ওষুধ লাই। কত কইলাম, কত মাথা কইলাম, কত লোকের হাতে পায়ে ধইলাম, কেউ কেউ কিছু কইতে পাইল নাই, কেউ কিছু কইতে পাইল নাই রে। একটু ওষুধের লিগে ফুলের মতো বিটিটা আমার মহিরে গেল। ওষুধ দে, দে ওষুধ দে। আমার বুকের মধ্যে কে যেন হাতুড়ি পিটছে।
আতঙ্কিত হয়ে পিছনে তাকালাম। সংগ্রামের অর্ধ উলঙ্গ দেহটা ততক্ষণে ঘরের মধ্যে নেমে এসেছে। জন্তুর মতো সে 4 হাত পা এগোচ্ছে আমার দিকে। এবার নিঃশ্বাসের শব্দটা যেন আরো জোরালো হয়ে উঠল। তার সঙ্গে মিশল একটা কান্নার রোল। আকাশ পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, সমস্ত বিশ্ব চরাচর জুড়ে বাজতে লাগলো সেই অশরীরী আর্তস্বর। ঔষধ আউনে বাবা, আর যে পারছি ওটা ফাইটা যাইছে। ওগো, আমার বেটিটা যে মরে যাবে, দোহাই তোমার, সেখান থেকে পারো একটু ওষুধ আইনে দাও, দাও না। সেই প্রথম অনুভব করলাম তীব্র আতঙ্কের মধ্যেও মানুষের ঘুম পায়, প্রবল ঘুম। আমার সমস্ত চৈতন্য যেন অসাড় হয়ে এলো। হাতে পায়ে আর কোনো শক্তি অবশিষ্ট নেই, শরীরে বিষ ক্লান্তি। আমি কোনো ক্রমে জানলার পাশের দেওয়াল ঘেঁষে বসে পড়লাম। একটু দূরে একটা শীর্ণ উলঙ্গ দেহ, সে ক্ষুধার্ত কুকুরের মতো আমার দিকে এগিয়ে আসছে। জলজলে উন্মত্ত দুটো চোখে যেন কিসের ইশারা। আমি জানি না আমার কি হবে। চোখটা সম্পূর্ণ বুঝে আসার ঠিক মুখে আমার কেমন যেন মনে হলো আরো একটা শব্দ শুনতে পাচ্ছি। আমি কি ঠিক শুনলাম? হয়তো আবার কে যেন দরজায় ঠক ঠক করছে। হ্যাঁ, আমি নির্ভুল শুনেছি। কে যেন জোরে জোরে ঠোকা মারছে দরজায়। আমার সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। শুধু আমি নয়, ও শুনেছে। ওর দু চোখে এখন বিভ্রান্তি। আমার হাতে পায়ে সামান্য হলেও সার ফিরে এলো। কেউ এসেছে, দরজার ওপারে দাঁড়িয়ে আছে সে। কে যেন আমার মাথার মধ্যে গেঁথে দিল ওর কাছেই আমার মুক্তির চাবিকাঠি। চারিদিক নিস্তব্ধ। থেমে গেছে সেই বালিকার আর্তস্বর, সেই নারী কণ্ঠের ত্রস্ত আর্তচিৎকার। সেই আলো অন্ধকারের মধ্যে স্তব্ধ শ্বাস শব্দের মধ্যে দিয়ে ভেসে এলো ক্ষীণ স্বর। বুধন, বাপ আমার, কোথায় আসিস বাপ? বুধন এসেছে। দোকানি তার কথা রেখেছে। আমার বুকটা আশায় আনন্দে ধক করে উঠল। আমি চেঁচিয়ে বলে উঠলাম, বুড়িমা এসেছো? তুমি এসেছো? এবার আরো জোরে ধাক্কা দিচ্ছে কেউ। এর সেই ডাইনি বুড়ির স্বর। না না বাপ আমার, কিচ্ছু কইতে হবে ক্লাই, কিচ্ছু না। কপাটা আপসেই খুইলে যাবে। বুধন, এ বুধন, বুকে আয় বাপ আমার। সাপতি আসি বলে রাগ করেছু বাচ্চা। আয় বাপ, বুকে আয় দেখি। গায়ে মাথায় হাত বুলাইয়া দি। অনেক কষ্ট পেয়েছি বাপ আমার। মায়ের কাছে আয় দেখি। আয় বাবা আয়। সংগ্রামের দিকে তাকিয়ে দেখি হাঁটুর মধ্যে মুখ গুজে দিয়েছে। তার রুগ্ন পিঠটা ফুলে উঠেছে। সংগ্রাম কাঁদছে। আস্তে করে দরজাটা খুলে গেল, নিজেই খুলে গেল। প্রথমে ঢুকলো সেই ডাইনি বুড়ি আর দোকানি। তারপর হুড়মুড় করে ঘরে ঢুকলো সুশীলদা আর মানুষ। দুজনে এসে আমাকে একেবারে জড়িয়ে ধরল। সুশীলদা বলল, উফ, চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আমরা। আরেকটু হলে পুলিশে খবর দিতে যাচ্ছিলাম। তোমাকে ওভাবে আচ্ছন্নের মতো ঘরে ঢুকতে দেখেই বুঝেছিলাম কিছু একটা গড়বড় আছে। তারপর যত ধাক্কা দিই কিচ্ছুতেই দরজা খোলে না। মানে এইসব কি বলছো? কি তুমি আর মানুষ তো আগে ঢুকলে ঘরে, একে অন্যের দিকে তাকালে, তারপর মাথা নাড়লো মানুষ। কি বলছো? না চ্যাটার্জিদা, আমরা দাওয়াতে উঠিনি। তোমাকে দেখলাম কেমন আচ্ছন্নের মতো দাওয়াতে উঠলে, তারপর এদিক ওদিক তাকালে, তারপর আবার ঘরের মধ্যে ঢুকে পড়লে। আমাদের উচিত ছিল তোমাকে বাধা দেওয়া।
সেটা কেন দিইনি নিজেরাই বুঝতে পারছি না। তুমি ঢুকে যাওয়ার পরেই দেখি দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। তখন আমাদের টনক নড়েছে, আমরাও দৌড়ে গেলাম, কিন্তু গেলে কি হবে, ধাক্কাধাক্কি করেও দেখি খোলে না। লাথি মেরেও দেখলাম, যে কে সেই। চুপ করে রইলাম। কিসের মধ্যে গিয়ে পড়েছিলাম নিজেই জানি না। সুশীলদা বলল, ভাবছি থানায় যাবো কিনা। দেখি একটু করে সাইকেল নিয়ে দোকানি এসে হাজির। দেখে ধরে প্রাণ এলো। শুনলাম তুমিই নাকি ওকে বলে এসেছিলে এমন কিছু একটা হতে পারে। দোকানি তাই ভাবছিল একবার দেখে যাবে কিনা। সাইকেল নিয়ে বেরোবে এমন সময় বুড়ি এসে হাজির। তার নাকি জ্বর একেবারে সেরে গেছে। বুড়ির মন বলছে সাপমুন্নির প্রায়শ্চিত্ত না করলে নাকি তার বুধনের আত্মা শান্তি পাবে না। জোরজার করে বুড়ি এসে হাজির। তারপর তো খেল দেখলেই, যে দরজা এতক্ষণে গায়ের জোরে খুলছিল না, বুড়ির 2 টোকাতেই কেমন অনায়াসে খুলে গেল। ওদিকে তাকিয়ে দেখি বুড়ি সংগ্রামকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আরে বুকের জ্বলনে দুধের ছানাটাকে কত কিছুই বলেছি। বাপ আমার, সোনা আমার, আমার জাদুটো সবাব আমার ঘরে সব। তাকিয়ে দেখি বুড়ির চোখেও জল। চোখ মুছলাম। এক মেয়ে হারানো বাপের দুঃখ ধুয়ে যাচ্ছে। মরা ছেলেকে ফিরে পাওয়া এক ডাইনি বুড়ির ভালোবাসায়। ভালোবাসার কাছে আর কি বা জিতেছে বলো? ভালোবাসাও তো এক রকমের হেরে যাওয়াই। চুপ করে রইলাম। ধুস, ডাইনি ফাইনি আবার কি, মা তো মাই হয়। চাটুজ্জে মশাই থামতেই আমরা হই হই করে উঠলাম। এটা কেমন হলো? পুরো গল্পটা তো বললেনই না। চাটুজ্জে মশাই অবাক। এই তো বললাম, আর বাকিটা রাখলাম কি? ওই লোকটাকে, মানে যার কাছে গিয়ে আপনারা বিপদে পড়েছিলেন? চাটুজ্জে মশাই চুপ করে থাকলেন কিছুক্ষণ, তারপর বললেন, পরে জেনেছিলাম বছর 20 আগে সত্যি ওখানে একটা পরিবার ছিল। তাদের মেয়েটির বোধহয় হার্টের কিছু একটা গন্ডগোল ছিল, আর ছিল ভয়ানক শ্বাসকষ্ট, ক্রনিক অ্যাজমার পেশেন্ট। ওদিকে তখন ডাক্তার হাসপাতাল কিছুই ঠিকঠাক পাওয়া যেত না। এমন সময় এক শীতকালের বৃষ্টির রাতে মেয়েটি প্রবল শ্বাসকষ্টে হার্ট ফেল করে মারা যায়। মেয়ের মা সেই শোকে গলায় দড়ি দেয়। শোকে তাপে বাপের মাথা খারাপ হয়ে যায়, আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপর থেকেই অনেকেই শীতের রাতে ওখান থেকে বাপকে দেখেছে মেয়ের জন্য একটু ওষুধ চেয়ে বেড়াতে। বিশু একটা ফোঁত করে দীর্ঘশ্বাস ফেলল। গদাই বলল, আর আপনার সেই বন্ধু সংগ্রাম, সে একেবারে ঠিক হয়ে গেল? তার হয়েছিলটা কি? আমাকে পরে বলেছিল যে রাতে ও লুচি তরকারি খেয়ে ফিরে আসে, সেই রাত থেকেই ও নাকি শুনতে পায় মাথার মধ্যে কে যেন সর্বক্ষণ একটানা কেঁদে চলেছে যে, ও বাবা ওষুধ এনে দে, ওষুধ এনে দে করে। তারপর জ্বরের সময় একদিন টানা অচৈতন্য হয়ে পড়েছিল। তারপর আর কিছু মনে নেই। আমাদের অবশ্য 2-2 4 করতে অসুবিধে হয়নি। খিদের জ্বালায় গ্রামের ছাগল মুরগি যে চুরি ওরই কাণ্ড, সেটা বলাই বাহুল্য। সেটা অবশ্য আর চাউর হতে দিইনি, নইলে গ্রামের লোকেরা ওকে আস্ত রাখতো না। ডাইনির কালা জাদুতে এসব করেছে, এসব বললে কেউ শুনতো না। আচ্ছা, তিনি এখন কি করেন? এই ঘটনার পরপরই সে চাকরি বাকরি ছেড়ে দিয়ে কলকাতায় ফিরে আসে। তবে সে তার কুড়িয়ে পাওয়া মাকে ভোলেনি। বুড়ি যতদিন বেঁচে ছিল নিয়মিত দেখা করে আসতো। টাকা পয়সা, চাল ডাল এসব দিয়ে আসতো। বলতো কয়েকদিনের কষ্ট গেছে বটে, কিন্তু তার বদলে একটা আস্ত মা খুঁজে পেলাম। সেটাই আর কম কি?